হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারটাতে। প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব প্রোগ্রামিং ভাষা কত ধরনের হয়, প্রোগ্রামিং এই ভাষাগুলো কবে আবিষ্কৃত হয়েছে এবং কোন কোন ভাষাগুলো বা কোন কোন ভাষার মধ্যে বর্তমান যুগের ব্যবহৃত যে আমরা যে ভাষাগুলো লিখি বা শিখি সেগুলো রয়েছে এবং সেই ভাষাগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি এবং এগুলোর সুবিধা অসুবিধা, এবং এরপরে আমরা জানবো যে ট্রান্সলেটর সম্বন্ধে। দেন আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, যেভাবে তোমাদের বইতে সাজানো রয়েছে সিকোয়েন্স অনুসারে। সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা মূলত আমাদের ভিডিও লেকচারগুলো স্টেপ বাই স্টেপ তোমরা পেয়ে যাবা। তো আমরা আমাদের আজকের বিষয়টা হচ্ছে আমরা আজকে আলোচনা করব প্রোগ্রামিং ভাষা নিয়ে। তো শুরু করা যাক। প্রোগ্রামিং ভাষার মধ্যে আমরা জানি যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রোগ্রাম আর একটা হচ্ছে ভাষা। তো ভাষা শব্দটির সাথে মোটামুটি সবাই পরিচিত, কেননা আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাষায় কথা বলি। তো এই ভাষাটা মূলত কিভাবে তৈরি হয়, কোনো কোনো শব্দ শব্দের আগে হচ্ছে বর্ণ, বর্ণের মাধ্যমে হয় শব্দ, এবং শব্দের পরে হচ্ছে ব্যাকরণ। এই সবগুলোর সমন্বয়ে আমরা কি করি, স্বয়ংসম্পূর্ণরূপে কথা বলতে পারি বা মনের ভাব প্রকাশ করতে পারি। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রাম যদি আমরা আলোচনা করি, প্রোগ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কোনো একটা নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি হবে তাহলে? প্রোগ্রামিং এর মধ্যে আমরা জানি যে কম্পিউটার মূলত কম্পিউটারের মধ্যে আছে 0 আর 1। এই 0টা মূলত আমাদের যে অফ সুইচের যে অফ সেটাকে রিপ্রেজেন্ট করে, আর 1 হচ্ছে আমরা যে সুইচের অন সেই জিনিসটাকে প্রেজেন্ট করে। তাহলে কম্পিউটার মূলত 0 আর 1 এর মাধ্যমে পরিচালিত হয়। এই 0 আর 1 এর সমন্বয়ে যে ভাষাটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষার মধ্যে কিছু প্রকারভেদ তৈরি হয়েছে, কারণ 0 আর 1 এর সমন্বয়ে যদি আমরা সবসময় 0 আর 1 দিয়ে করি তাহলে সেগুলো অনেক বেশি জটিল হবে। সে কারণে গবেষকরা বা কম্পিউটার সায়েন্টিস্টরা যুগের পর যুগ গবেষণা করে বিভিন্ন ধরনের ভাষা তৈরি করছে। তো সেই ভাষাগুলো কয় ধরনের সেটাই মূলত আমাদের আজকে আলোচ্য বিষয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ যদি বলি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফার্স্ট জেনারেশন, অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ, দুই নম্বর হচ্ছে সেকেন্ড জেনারেশন অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তিন নম্বর থার্ড জেনারেশন অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, চার নম্বর ফোর্থ জেনারেশন অথবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাঁচ নাম্বার ফিফথ জেনারেশন অথবা এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মূলত প্রোগ্রামিং ভাষা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এই 5টা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। ফার্স্ট জেনারেশন যেটা, সেটা মূলত 1945-এ তৈরি করা হয়। প্রথম 1945 সালে যে কম্পিউটারগুলো চালনা করা হতো বা সায়েন্টিস্টরা যে কম্পিউটারগুলো তৈরি করেন সেগুলোকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো মূলত 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি ছিল, এবং এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো সরাসরি কম্পিউটার বুঝতে পারতো। কারণ আমরা জানি কম্পিউটারের ভাষা বা কম্পিউটার মূলত 0 আর 1কেই বুঝতে পারে, যে কারণে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করলে বা প্রোগ্রামকে কোনো কিছু বলা হলে তাহলে সে সহজেই বুঝতে পারতো। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের সুবিধা ছিল এটাকে আলাদা করে অনুবাদ করার প্রয়োজন পড়তো না, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য অতি সাধারণ বা অতি অল্প মেমোরি প্রয়োজন পড়তো। কিন্তু তারপরেও পরবর্তীতে 1950-তে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়, যেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মূলত ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের 0 এবং 1 দিয়ে করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতো, কারণ এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো 0 আর 1 দিয়ে করার কারণে সেগুলো ছিল অনেক বেশি জটিল। সাধারণত নর্মাল যে আমরা যারা সাধারণ মানুষরা সাধারণত এই 0 আর 1 দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করলে সেটা মনে রাখা বা করা অনেক বেশি কষ্টসাধ্য ছিল।
এই কারণে পরবর্তীতে সায়েন্টিস্টরা 1950-তে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে, যে ল্যাঙ্গুয়েজটা প্রথম জেনারেশনের তুলনায় অনেক বেশি সহজ এবং সেখানে কতগুলো কোডের আবিষ্কার করা হয়, যে কোডগুলা যে কেউ মনে রাখলে খুব সহজেই সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে পারতো। এখন সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বললাম, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত কতগুলো কোড ছিল। কোডগুলো কিরকম, যেমন যদি আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে দুইটা সংখ্যা যোগ করতে যেতাম তাহলে অ্যাড মানে এডিশনের অ্যাড ব্যবহার করা হতো। তার মানে আমি যদি দুইটা সংখ্যা যোগ করতাম এ এবং বি এর সাথে, তার মানে লিখতাম এ অ্যাড বি। আর যদি কখনো বিয়োগ করার প্রয়োজন পড়তো তখন সেক্ষেত্রে লেখা হয়তো এস ইউ বি, মানে সাবট্রাকশন থেকে আসছে এস ইউ বি। আর গুণ করার ক্ষেত্রে ব্যবহৃত হইতো মাল্টিপ্লিকেশন বা এমইউএল, ভাগ করার জন্য ব্যবহৃত হইতো ডিআইভি বা ডিভিশন। এরপরে ইনপুট দেওয়ার জন্য প্রয়োজন পড়তো আইএনপি, আউটপুট দেওয়ার জন্য ও ইউটি। এই ধরনের বেশ কিছু কোড সায়েন্টিস্টরা তৈরি করেন, যে কোডগুলা মনে রেখে যে কেউ খুব সহজে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রামিং ভাষা শিখতে পারতো এবং এর মাধ্যমে কম্পিউটার পরিচালনা করতে পারতো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া অন্য কোনো কাজ করা মানে সহজ ছিল না বা কাজ করা যাইতো না। এই জন্য পরবর্তীতে সায়েন্টিস্ট 1960-তে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে এবং এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম কম্পিউটারের জন্য স্বয়ংসম্পূর্ণ ভাষা। তার মানে হচ্ছে এই তৃতীয় প্রজন্মের ভাষা দিয়ে কম্পিউটারের যে কোনো কাজ, কম্পিউটারের যে কোনো প্রোগ্রামিং, ইভেন নতুন কোনো ল্যাঙ্গুয়েজের যদি প্রয়োজন পড়ে সেটাও তৈরি করা যেত থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে। সে এতটাই স্বয়ংসম্পূর্ণ, যে কারণে তৃতীয় প্রজন্মের ভাষাটা পরবর্তী অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। তৃতীয় প্রজন্মের ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য বা এটা অসুবিধাও বলা যায় যে এটাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ। তৃতীয় প্রজন্মের ভাষায় যে প্রোগ্রামগুলো লেখা হয় সেগুলো অনেক বেশি কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ জিনিসটা কি? কেস সেন্সিটিভ মানে হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল লিখি যে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে একটা শব্দ, খুবই কমন একটা শব্দ, সেটাকে বলা হচ্ছে প্রিন্টএফ। এই প্রিন্টএফ এটা একটা ফাংশন। এই প্রিন্টএফটার কাজ হচ্ছে যদি কখনো কম্পিউটার স্ক্রিনে কোনো কিছু আউটপুট দেখানোর প্রয়োজন পড়ে বা শো করার প্রয়োজন পড়ে, তখন এই প্রিন্টএফের ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে লেখাটাকে লিখতে হবে। বুঝতে পারছেন? সো প্রিন্টএফের মাঝখানে যা থাকবে সেটাই কম্পিউটার স্ক্রিনে শো করবে। ঠিক আছে, তাহলে এই প্রিন্টএফ শব্দটার মধ্যে আমি কিভাবে লিখছি খেয়াল করো। PRINTF সবগুলো হচ্ছে ছোট হাতের, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন হচ্ছে সেমিকোলন। এখন তুমি যদি কোনো কারণে ভুলে যদি সেমিকোলনের জায়গায় শুধুমাত্র একটা কমা ইউজ করো, আমি দিছি সেমিকোলন, তুমি দিছো কি একটা কমা, তাহলেও সে প্রোগ্রামটা আর হবে না। প্রোগ্রামটা শুধুমাত্র এই একটা সেমিকোলনের জন্য হবে না। ঠিক আছে, এই যে সেমিকোলনের জায়গা বা সেমিকোলনটাকে বলা হচ্ছে একটা কেস, আর এই জিনিসটা হচ্ছে সেন্সিটিভ। দ্যাট মিনস তুমি সেমিকোলনের জায়গায় কমা ইউজ করতে পারবা না। আবার ধরো আমি এখানে লিখছি পি ছোট হাতের, তুমি কোনো কারণে এটাকে লিখছো বড় হাতের। ঠিক আছে, তাহলে তুমি কারণ তুমি জানো যে শব্দের প্রথম অক্ষর ইংলিশে লিখলে আমরা জানি বড় হাতের হয়, তাহলে তুমি বড় হাতের দিলা, তাহলে সে আর হবে না। তার মানে প্রোগ্রামটা সারাদিনও যদি তুমি এটার মধ্যে ভুল খুঁজো, তুমি যদি খেয়াল না করো যে পিটা বড় হাতের হয়েছে, তাহলে প্রোগ্রামটা মিলবে না বা প্রোগ্রামটা কোনো কারণে রানই করবে না আসলে। ঠিক আছে, সেই কারণেই এই তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ। ওকে, তো এই কেস সেন্সিটিভ বিষয়টার কারণে পরবর্তীতে কম্পিউটার সায়েন্টিস্টরা চতুর্থ প্রজন্মের ভাষা তৈরি করেন 1970-তে। এবং এই চতুর্থ প্রজন্মের ভাষা সব থেকে বড় সুবিধাই হচ্ছে সে কেস সেন্সিটিভ না। ঠিক আছে, তাহলে কেস সেন্সিটিভ না হওয়ার কারণে তো সুবিধা হচ্ছে এই চতুর্থ প্রজন্মের ভাষা অনেকটাই মানুষের ভাষার মতো হয়ে গেছে। অনেকটাই মানুষের ভাষার মতো বলার পিছনে কারণটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা ইংলিশা যে শব্দগুলা মিনিং তাদের রিয়েল লাইফে যা এই প্রোগ্রামের মধ্যেও সেম ওয়েতে ইউজ করা হয়েছে, সে কারণেই এটাকে বলা হচ্ছে অনেকটা মানুষের ভাষার মতো বা এটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, এখন অনেকটাই মানুষের ভাষার মতো হয়েছে কেন? কারণ আমাদের কাছে যে আমাদের শব্দের মিনিং ডিলিট, ডিলিট মানে হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া। তুমি যদি প্রোগ্রামে বলো ডিলিট 5, সে কি করবে? প্রোগ্রাম থেকে 5কে বাদ দিয়ে দিবে। আমাদের কাছে ইনসার্ট এই শব্দটার মিনিং হচ্ছে কোনো কিছু প্রবেশ করানো। তুমি যদি প্রোগ্রামে লিখো ইনসার্ট 10, তার মানে হচ্ছে সে প্রোগ্রামের মধ্যে 10কে ইনসার্ট করবে। তাহলে দেখো খেয়াল করো, আমরা এখানে ডিলিট শব্দটা লিখছি সবগুলো ছোট হাতের, এখানে ইনসার্ট শব্দটা লিখছি সবগুলো বড় হাতের। তাহলে এই যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বললাম যে কেস সেন্সিটিভ না,
কেস সেন্সিটিভ না হওয়ার কারণে তোমার স্বাধীনতা আছে যে তুমি এখানে চাইলে সবগুলো বড় হাতে অথবা চাইলে সবগুলো ছোট হাতে লিখতে পারো, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। এটাই হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় সুবিধা, ঠিক আছে। আর এই যে মানুষের ভাষার মতো কেন বললাম, কারণ মানুষের ভাষার মতো অনেকটাই মানুষের ভাষার মতো, কারণ আমরা আমাদের রিয়েল লাইফে যে শব্দগুলোকে যে কাজে ব্যবহার করি প্রোগ্রামের মধ্যেও সেম কাজটাই করা হয়েছে। তার মধ্যেও যে আমাদের যে শব্দগুলো ব্যবহার করেছে তার মধ্যে বেশিরভাগ শব্দগুলোই মূলত আমাদের পরিচিত। আমরা সেই শব্দগুলোকে যে কাজে ব্যবহার করি প্রোগ্রামও সেই শব্দগুলোকে সেই কাজে ব্যবহার করে থাকে, ঠিক আছে। তো পরবর্তীতে এরপরে 1980-তে সায়েন্টিস্টরা আরেকটি ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করে, যেটাকে বলা হচ্ছে পুরোপুরি মানুষের ভাষার মতো আচরণ করবে। এবং এই ভাষায় প্রোগ্রাম লিখলে প্রোগ্রামকে আমরা সরাসরি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় কোনো কাজ করার জন্য, আমরা কম্পিউটারকে সেভাবে ইনস্ট্রাকশন দিতে পারবো। তবে এই ভাষা নিয়ে এখনো গবেষণা চলতেছে। যেমন এর মধ্যে আমরা এআই সম্বন্ধে জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূলত ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে। তো এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের ফসলই বলতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূলত যে 5টা ধাপ বা 5টা স্তর বা 5টা ভাগে ভাগ করা হয়েছে, এই 5টা হচ্ছে সেগুলো। এই 5টার মধ্যে এই 5টাকে আবার অনেকে এই দুটাকে বা ম্যাক্সিমাম বইতে তোমরা যদি যাও সেই দুটাকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। এই 3 নাম্বার এটাকে বলা হচ্ছে মধ্য স্তরের ভাষা, এবং এই দুটাকে বলা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা। তো এর মধ্যে নিম্ন স্তরের কেন বলা হয়েছে এই দুটাকে, কারণ আমরা জানি এই দুইটা ভাষা সরাসরি কম্পিউটার ব্যবহার করতো, কিন্তু এই দুইটা ভাষা সাধারণত এই ভাষায় খুব বেশি কাজ করা যাইতো না, ঠিক আছে। এই কারণে এই দুটাকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। আর এটাকে মধ্য স্তরে বলা হচ্ছে এই কারণেই যে এই ভাষাটা তৈরি হওয়ার কারণেই মূলত আমরা নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি, বা এই ভাষাটা মূলত একটা যোগসূত্র হিসেবে কাজ করে। কারণ এই তৃতীয় প্রজন্মের ভাষাটা সরাসরি নিম্ন স্তরের ভাষা না, মানে সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, আবার এটা পুরোপুরি মানুষের ভাষাও না। সে মূলত মানুষের ভাষার মতো কিছু শব্দ দিয়ে কাজ করে, আবার অপরদিকে সে কম্পিউটারকেও কিন্তু কম্পিউটারের ভাষায় সরাসরি পড়াতে পারে না, যে কারণে এটাকে মধ্যস্তরের ভাষা বলা হচ্ছে, ঠিক আছে। সো এক কথায় বলতে গেলে সে সরাসরি কম্পিউটারের ভাষাও না, আবার মানুষের ভাষাও না, সেই কারণে এটাকে মধ্যস্তরের ভাষা বলা হয়। আর এই ফোর্থ এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে উচ্চ স্তরের ভাষা বলা হয়, কারণ হচ্ছে উচ্চ স্তর এই দুটা ভাষা দিয়ে কম্পিউটারের অনেক কাজ, এবং বর্তমান দিনে যে আমাদের কম্পিউটারের দিয়ে এত ধরনের কাজ করাচ্ছি আমরা, যে রোবোটিক্স বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে ব্যবহারগুলো আমরা করতেছি সেগুলো মূলত এই ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের ফসল। এই ভাষাগুলোর মাধ্যমেই মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত সফলতা পাচ্ছি। তো এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 5টি স্তর, যে 5টি স্তর মূলত একদম বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি আমাদের আজকে লেকচারে। সো আজকে আমাদের লেকচার এতটুকুই। ধন্যবাদ সবাইকে।